গভীর রাত, আলো অন্ধকারের সীমান্তে দাঁড়িয়ে এক যুবক আকাশের দিকে তাকিয়ে হাসছে। পাশ দিয়ে যাওয়া এক নারী তার সঙ্গীকে ফিসফিস করে বললেন, লোকটাকে দেখেছ? তার মাথা খারাপ, পাগল। লোকটি তাদের কথা শুনতে পেল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। লোকটার নাম গ্যালিলিও গ্যালিলি, যিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তখনকার সমাজ এ কারণে তাকে পাগল বলেছিল, অথচ আজ আমরা তাকে বলি বিজ্ঞানের জনক। এই গল্প শুধু গ্যালিলিওর না, ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন অসংখ্য পাগল, যারা পাগল বলেই পৃথিবীকে নতুন চোখে দেখতে শিখিয়েছেন। প্রিয় দর্শক, আপনি পা ডুবিয়ে বসে আছেন যমুনার কথকতায়। আপনার কানে বাজছে পাগল ছাড়া দুনিয়া চলে না। মনে পড়ছে শিখবের গল্প ৬ নম্বর ওয়ার্ড। এই পৃথিবী উত্তর উত্তর এগিয়ে যায়, আর আপনি ভাবেন পেছনে পড়ে আছে অযুত নিযুত পাগলামির গল্প। যেসব পাগলামির পালক কিভাবে আপনার সৌকর্য বাড়িয়ে দিচ্ছে তা হয়তো আপনি জানেন, হয়তো জানেন না। তবে চলুন আজ আমরা ব্যবচ্ছেদ করি ম্যাডনেসের আদ্যোপান্ত। হাসপাতালের সাদা ধবধবে বিছানায় আপনি শুয়ে আছেন, অথচ আপনার বেডশিটটা মনে হচ্ছে গেরুয়া টিলার মতো। আপনি গরমে খুব করে ঘামছেন, অথচ মহুয়া মাতাল হাওয়ায় আর্দ্র আপনার মন। আপনি চতুর্ভুজ ঘরে বাক্সবন্দি, অথচ নলঘঙ্গার বাসা এখান থেকে মূর্তিমান। এখান থেকেই দেখা যায় শৈশবের ঘোলা জলাশয়ের কচুরিপানা, দেখা যায় হারিয়ে যাওয়া প্রিয়তার মুখ। আপনি সিগারেট ধরিয়ে ভাবছেন বোধহয় পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু না, আপনি পাগল না। সিগমুন্ড ফ্রয়েড দিনে 20টারও বেশি সিগারেট খেতেন। কখনো কখনো নিজের অফিসে বসে মূর্তি, পাথর, পুরাতন জিনিসপত্র জড়ো করে রাখতেন। তার রোগীরা বলতো, ডক্টর, আপনি কি আসক্ত? ফ্রয়েড হেসে উত্তর দিতেন, মানুষের মনের গভীরে যে অন্ধকার লুকিয়ে আছে তা সামলাতে আমাকে এই সিগার লাগে। ফ্রয়েডের তত্ত্ব ছিল আমরা সবাই পাগল, শুধুমাত্র মাত্রা আলাদা। তিনি বলতেন স্বপ্ন দেখার সময় আমরা সবাই সাময়িকভাবে উন্মাদ। তার মতে পাগলামি মানে অচেতন মনের বিদ্রোহ। ফ্রয়েড জীবনী শক্তির মূল উৎস হিসেবে যে প্রবণতাকে শনাক্ত করেছেন তার নাম লিবিডো। তার মতে যখন আমাদের লিবিডো বা দমিত স্মৃতি চেতনের উপর হামলা করে, তখনই আমরা অস্বাভাবিক আচরণ করি। সমস্ত ইউরোপ জয় করা নেপোলিয়ন বোনাপার্ট একদিন নিজেকে ঈশ্বরের নির্বাচিত সৈনিক ভাবতে শুরু করলেন। রাশিয়ায় আক্রমণ করার সময় তিনি বলেছিলেন, আমার ইচ্ছাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু শেষে তুষার ঝড়ে হারিয়ে গেল লক্ষ সৈন্য। নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হলো। মনোবিজ্ঞানীরা বলেন নেপোলিয়নের মধ্যে ছিল মেগালোম্যানিয়া নামের এক ধরনের পাগলামি, যেখানে মানুষ নিজেকে অতি মানবীয় ভাবে।
কিন্তু এই পাগলামি কি তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্ট্র্যাটেজিস্ট বানায়নি? আপনি সিনেমা প্রেমী হয়ে থাকলে শাটার আইল্যান্ড সিনেমা আপনার দেখার কথা। মার্টিন স্করসেজির এই সিনেমায় দেখা যায় টেডি ড্যানিয়েলস নামের এক ইউএস মার্শাল তার সঙ্গীকে নিয়ে দুর্গম আইল্যান্ডের এক পাগলাগারদে তদন্ত করতে যায়। অভিযোগ, সেখান থেকে এক রোগী পালিয়ে গেছে। ইনভেস্টিগেট করতে করতে টেডি প্রায় নিশ্চিত হয় রোগী নিজ ইচ্ছায় পালায়নি, বরং তাকে গায়েব করা হয়েছে। সেই আইল্যান্ডেই অবস্থিত একটি লাইট হাউস দেখে টেডির মনে সন্দেহ দানা বাঁধে যে সেখানে রোগীদের মস্তিষ্কের উপর বেআইনি এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। টেডি যখন শাটার আইল্যান্ডের প্রধান ডাক্তারের মুখোমুখি হয়, ডাক্তার তাকে বলে টেডি কোনো ইউএস মার্শাল নয় এবং তার কোনো সঙ্গীও এখানে আসেনি। এসব শুনে টেডির মনে হলো তারা তাকে জোরপূর্বক পাগল বানানোর চেষ্টা করছে। টেডিকে পাগল বানালে সবাই হয়তো পাগলের প্রলাপ বলে আসল ঘটনা এড়িয়ে যাবে। এক পর্যায়ে ডাক্তারের পরামর্শে টেডিকে লোবোটমি সার্জারির কাছে সঁপে দিতে হয়। লোবোটমি সার্জারি কি? এটি এক প্রকার সাইকোসার্জারি, যাকে কেন্দ্র করে কয়েক দশক আগে উঠেছিল বিতর্কের ঝড়। লোবোটমির আরেক নাম লিউকোটমি। এর চিকিৎসা পদ্ধতি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। আমেরিকা জুড়ে বহু মানুষ এই চিকিৎসার শরণাপন্ন হয়েছিলেন। লোবোটমির প্রয়োগ করা হয়েছিল হাজার হাজার রোগীর উপর। অনেকেই এই চিকিৎসায় সুস্থ হয়েছিল ঠিকই, তবে অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়েছিল। একসময় নানা সমালোচনার পর এই চিকিৎসা পদ্ধতি আমেরিকায় নিষিদ্ধ হয়ে যায়। এবার অন্য কথায় আসি। প্রেয়সীর জন্য নিজের কান কেটে ফেলা পৃথিবী বিখ্যাত চিত্রকর ভ্যান গগকে ডাক্তাররা বলেছিল সে বাইপোলার ডিসঅর্ডার রোগে ভুগছে, কিন্তু এই পাগলামি কি তাকে দিয়ে স্টারি নাইট আঁকায়নি? ভিনসেন্ট বলেছিলেন, আমি স্বপ্ন দেখি আর তাই আমি অমর। ধারণা করা হতো আইজ্যাক নিউটনের মধ্যে ছিল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সংক্ষেপে যাকে বলা হয় ওসিডি। আইজ্যাক নিউটন শেষ বয়সে বাইবেলের কোড ভাঙতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিশ্বাস করতেন তিনি ঈশ্বরের গাণিতিক ভাষা বুঝতে পেরেছেন। দিনের পর দিন ল্যাবরেটরিতে বসে রহস্যময় পাথর জ্বালাতেন, রূপাকে সোনা বানানোর চেষ্টা করতেন। ল্যাবরেটরিতে না, কোনো এক দুর্বিপাকে আপনি হাসপাতালে, আপনার সারা শরীরে ধবল ব্যান্ডেজ, অথচ মনে হচ্ছে শীতের আলোয়ান। কনুইয়ের নীলচে শিরায় সিরাম সিরিঞ্জ না, প্রবেশ করানো হচ্ছে ফুলের রেণু। উৎকট গন্ধের ট্যাবলেট না, আপনার ভেতরে গলিয়ে দেয়া হচ্ছে গরম জলের সাথে বড়ই পাতা। আপনি পিঁপড়ের সুরঙ্গ দেখে ভাবছেন বোধহয় পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু না, আপনি পাগল না। আমাদের এখানে কেউ পাগল হয়ে গেলে অনেকে মনে করেন পীড়িতের পিঁড়িতে বসতে এসে ফেল মেরেছে, অথবা মনের মানুষ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে। রোদ, বৃষ্টি, হাওয়া গায়ে লাগিয়ে অনেকেই গায়ে চাপায় বৈধব্যের চাদর।
তাই দেখে আড়ালে হাসে লোকজন। আপনিও হয়তো হেসেছেন, কিন্তু আপনি কি জানেন মহান দার্শনিক ফ্রেডরিক নিৎশে এক নারীকে 3 বার বিয়ের প্রস্তাব দিয়ে প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছিলেন? সম্ভবত এ কারণেই তার মানসিক অবস্থার অবনতি হয়। মানসিক হাসপাতালেও যেতে হয়েছিল এবং এই ভারসাম্যহীন অবস্থাতেই মৃত্যুবরণ করেন মহান এই দার্শনিক। জীবন সায়াহ্নে এসে পাগলামির বিপুল অভিজ্ঞতা অর্জন করেছিলেন নিৎশে। তাই তো বলেছিলেন, যে কখনো পাগলামির স্বাদ পায়নি সে কখনো সত্য আবিষ্কার করতে পারবে না। তাহলে পাগলামি কি আসলে মুক্তি? আসলেই কি পাগলদের কোনো দুঃখ নেই? উত্তর হলো, তাদের দুঃখ আলাদা। তারা সমাজের বাধা ভেঙে স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতাই কখনো কখনো নির্জনতার অন্ধকারে ঠেলে দেয়। এ কারণেই কি সঞ্জীব চৌধুরী লিখেছিলেন, পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না। পাগল কষ্ট চেপে চলে যাবে, ফিরেও আসবে না। প্রবল একাকিত্বের বিরান ভূমিতে যিনি হাতড়াতেন অজস্র রাতের বাড়ি ফেরার পথ, তিনি আর ফিরে আসবেন না। বারবার ভুল দরজায় কড়া নাড়ার শব্দে কি দিশেহারা হতেন সঞ্জীব? পাগলকে ফেরালে এই শহরের অমানিসা মেঘ হয়তো গা ঢাকা দিত, কিন্তু পাগলের কষ্ট দূর হলে হা হা শূন্য বুক নিয়ে ঘুরে বেড়াতো কি হাজারো তরুণ। তাহলে কি আমরা সবাই পাগল? হ্যাঁ, আমরা সবাই কম বেশি পাগল। ছোটবেলায় তো পাগলই ছিলাম। আমরা সবাই আসলে পাগল। যে প্রেমিক সারা রাত প্রেমিকার বার্তার জন্য অপেক্ষা করে, সে পাগল। যে বিজ্ঞানী অদৃশ্য কণার খোঁজে জীবন কাটায়, সেও পাগল। যে কবি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কাঁদে, সেও পাগল। পাগলামি হয়তো সেই চাবি যা আমাদের স্বাভাবিকতার জেলখানা থেকে মুক্তি দেয়। 1912 সালের এক শীতের সন্ধ্যায় ফ্রয়েড তার ডায়েরিতে লিখেছিলেন, আজ ইলসাকে দেখলাম। সে নিশ্চিত যে তার মাথায় একদল পিঁপড়া বাসা বেঁধেছে। যখন আমি তাকে বোঝাতে চাই যে এটা হ্যালুসিনেশন, সে আমার হাত ধরে বলল, ডক্টর, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই কারো না কারো মাথায় পিঁপড়া হয়ে বাস করছি? এই প্রশ্নের সামনে ফ্রয়েডের সমস্ত মনোবিজ্ঞান নিষ্প্রভ হয়ে গেল। টেসলা একবার একটা পায়রার প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি বলতেন, এই পায়রা তাকে মহাবিশ্বের রহস্য বলে দেয়। তার সহকর্মীরা হাসাহাসি করল। টেসলা ল্যাবের সব জানালায় পায়রা বসার জায়গা বানিয়ে দিলেন। আজ আমরা জানি, এই পাগলামির মধ্যেই লুকিয়ে ছিল ওয়্যারলেস টেকনোলজির বীজ। কার্ল জং বলতেন, প্রতিটি মানুষের ভেতরে একটা পাগল বাস করে। এই পাগলই আমাদের সৃষ্টিশীলতা, আবেগ আর স্বপ্নের উৎস। একবার এক রোগী জংকে বলল, জানেন, আমি চাঁদের সাথে কথা বলি। জং জিজ্ঞেস করল, চাঁদ কি উত্তর দেয়?
রোগী বলল, হ্যাঁ, কিন্তু শুধু পাগলদের কানেই তা শোনা যায়। জং নোট লিখে ফেললেন। আমরা কি নিশ্চিত যে চাঁদ কথা বলে না? হার্ভার্ডের গবেষণা বলছে, সৃজনশীল মানুষের মস্তিষ্কে ডিফল্ট মোড নেটওয়ার্ক বেশি সক্রিয়। এই নেটওয়ার্কই সক্রিয় থাকে যখন আমরা স্বপ্ন দেখি বা কল্পনা করি। অর্থাৎ সৃজনশীলতা আসলে এক ধরনের নিয়ন্ত্রিত পাগলামি। আইনস্টাইন বলতেন, কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কল্পনা তো সেই জায়গা যেখানে আমরা সবাই কিছুটা পাগল। তবে কি পাগলামিতেই মুক্তি? এক মানসিক হাসপাতালের দেয়ালে কেউ লিখে রেখেছিল, এখানে এসে প্রথমবার আমি স্বাধীন বোধ করেছি। বাইরের জগতে আমাকে প্রতিদিন স্বাভাবিক হতে হতো, এখানে আমি পাগল হতে পারি। এটাই কি শেষ পর্যন্ত স্বাধীনতা নয়? আপনারও কি মাঝে মাঝে মনে হয় না বাইরের জগৎ বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশে? সিলিংয়ের টিকটিকি দেখে কি মনে হয় না যে আপনি আদতে একটি টিকটিকি, যে মানুষের আদলে শুয়ে আছে? আপনার কি কখনো মনে হয়নি গ্রেগর সামসা আপনার মধ্যেই বিদ্যমান? ঈশ্বর চিন্তায় আপনার মাথা কখনো কি মেন্টাল ব্রেকডাউনের মোমে নত হয়নি? আপনি পাগল। ৮ প্রহর পুড়ে পুড়ে গড়াগড়ি খেয়েছেন স্মৃতির মাদুরে। আপনি পাগল। ধুলো পড়া চিঠির মতো আপনার চোখের কার্নিশে নির্জীব সেলুলয়েড। এই নির্জীবতার জন্য মেলানকোলি কিংবা ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরেনি, কিন্তু আপনি পাগল হয়েছেন। বেলা শেষে কেউ একজন আপনার মাথায় হাত বুলালে হয়তো সব অন্যরকম হতে পারত, কিন্তু সেই বরাতের শিকে আপনার ছেড়েনি। আমাদের গল্প এখনও শেষ হয়নি। আপনার মনে এখন শাটার আইল্যান্ড, যেখানে টেডি তার সহযোগীকে বলেছিল, কোনটা বেশি খারাপ, দানব হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মরে যাওয়া? আপনি হয়তো এখন ভাবছেন, কোনটা বেশি ভালো, পাগল হয়ে মারা যাওয়া নাকি সুস্থতার ভার বয়ে বেঁচে থাকা?